নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, লোকসভা নির্বাচন 2024 এগিয়ে আসছে এবং সেই দিকে তাকিয়ে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজনীতিগতভাবে তাতে কোনো পার্থক্য নেই, কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই খেলায় এই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে গিয়েছিলেন কার বিরুদ্ধে? না, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কিন্তু তিনি এমন এক ফাটাফাটি রাজনীতি করে দিলেন যে এরপর কার্যত তৃণমূলের খেলাটা অসম্ভব হয়ে দাঁড়ালো। লোকসভা নির্বাচন 2024-এ তৃণমূল কংগ্রেসের টিকিট পাওয়া নিয়ে যে আভ্যন্তরীণ গণ্ডগোল এর ফলে সৃষ্টি হবে তার ফলাফল সরাসরি চলে যেতে পারে বিজেপির ভোট বাক্সে। কিভাবে, সেই কথাই আজকে আপনাদের বলবো। আপনারা জানেন যে 2021 সালে এই রাজ্যে প্রবল একটা হাওয়া উঠেছিল যে এই তৃণমূল আর না, এবং সেই জায়গায় বিজেপির ক্ষমতায় আসা কার্যত নিশ্চিত ছিল, এমনই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছিলেন। এমনকি সাধারণ মানুষের মধ্যেও সেই ধারণায় ক্রমশ তৈরি হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর টিকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে আইপ্যাককে তারা অ্যাপয়েন্ট করে এবং বেশ কয়েকশো কোটি টাকার ডিল হয়, এবং সেই জায়গায় আইপ্যাকের একটা নীতি, সেই নীতি কিন্তু 2021-এ অনেক কিছুর মধ্যে গেছে, কিন্তু ওই একটি নীতি কিন্তু তৃণমূল কংগ্রেসকে বাম্পার ফল দিয়েছিল, যার ফলাফল কিন্তু বিজেপির সঙ্গে সরাসরি পড়েছিল এবং তারা ক্ষমতায় আসতে পারেনি। তারা বহু চেনা মুখ বদলে দিতে চেয়েছিল এবং বদলে দিয়েও ছিল শেষ অবধি। কী চেনা মুখ তারা বদলে দিয়েছিল? সেখানে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যারা খুব প্রমিনেন্ট ফেস ছিল কিন্তু কোথাও গিয়ে দুর্নীতির দাগ উঠছে, দুর্নীতির কথা উঠছে, দল সন্তর্পণে একটা স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করলো যে এই যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলো ইন্ডিভিজুয়াল দুর্নীতি, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল এদেরকে কিছুতেই এন্ডোর্স করে না, এবং সাধারণ মানুষ কোথাও গিয়ে সেই কথাটাই আস্থা রাখলো। অর্থাৎ দুর্নীতি উঠলে তার বিচার হবে, তার শাস্তি হবে, সবই ঠিক আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে তার কোনো যোগ নেই। এবার 2024-এর আগে সেই স্ট্র্যাটেজিটা আরও বেশি করে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। যেটুকুনি শোনা যাচ্ছে যে আগামী যে লোকসভা নির্বাচন আসছে সেই লোকসভা নির্বাচনের টিকিট বন্টনের ক্ষেত্রে একটা সেম স্ট্র্যাটেজি আইপ্যাকের তরফ থেকে তৃণমূলের কাছে জমা পড়েছে। কি স্ট্র্যাটেজি? না, এবারেও তোমরা মুখ বদলে দাও, কেননা এবারের যে দুর্নীতির অভিযোগ সেটার কিন্তু অনেক বেশি। কেননা এখানে দেখা যাচ্ছে যে 2021-এর আগে কিন্তু সেইভাবে তৃণমূল নেতা মন্ত্রীদের জেল যাত্রা হয়নি, কিন্তু এবারে চোখের সামনে জেল যাত্রা দেখা যাচ্ছে। পার্থ, কেষ্ট, মানিক, জীবনকৃষ্ণ, বালু সব জেলে গেছে, এবং তার থেকেও বড় কথা যেটা দেখা যাচ্ছে যে এদের যে জেলে যাওয়াটা, তৃণমূল যতই চাচাক রাজনৈতিক প্রতিহিংসা করে এদের জেলে যাওয়াটা জাস্টিফাইড সাধারণ মানুষের কাছে, কেননা টাকার পাহাড়, সম্পত্তির পাহাড় এদের কাছ থেকে দেখা যাচ্ছে। এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস মরিয়া ছিল এই স্ট্র্যাটেজি নিয়ে যে মুখগুলোকেই বদলে দেওয়া হবে, এবং সেটা করতে গিয়েও একটা অদ্ভুত স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস নিয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সেটা হচ্ছে দলের নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে নিয়ে আসা। আসলে পুরোটাই গটআপ গেম। ভাইপো অভিষেকের শিবির থেকে ক্রমশ ছড়িয়ে দেওয়া হচ্ছে যে যারা সিনিয়র তাদের একটা সময়ের পর দলের দায়িত্ব, জনপ্রতিনিধিদের দায়িত্ব অ্যাটলিস্ট ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে যেটা প্রবীণপন্থী, যেটা মমতা শিবির বলা হচ্ছে, তারা বলছে যে না, এই এক্সপিরিয়েন্সের তো দাম আছে, এই টাসেলটা ক্রমশ প্রকট করা হচ্ছে। আর এর মাঝখানেই যেটা শোনা যাচ্ছে, যেটা তৃণমূল অন্তরের কান পাতলেই শোনা যায়, যে গতবারে লড়া যে 42 জন প্রার্থী ছিলেন তার মধ্যে যারা হেরে গেছেন, অর্থাৎ ওই 20 জন প্রার্থী তো বাদ দিন, ওই 20 জন প্রার্থীর মধ্যে থেকে আবার প্রার্থীপদ পেতে চলেছেন এমন সংখ্যাটা খুব কম। তাদের মধ্যে 90 to 95% লোক টিকিট পাবেন না যারা হেরে গেছেন 2019-এ। যারা হেরেছিলেন তাদের মধ্যে একজন, খুব বেশি হলে 2 জন টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বাকি যারা জিতেছিলেন তাদের কি হবে? তাদের যেটা হবে, যেটা শোনা যাচ্ছে যে তাদের মধ্যে থেকেও খুব বেশি হলে 4-5 জনকে ম্যাক্সিমাম টিকিট দেওয়া হবে, এবং বেশিরভাগই টিকিট দেওয়া হবে না।
এবং অবভিয়াসলি এই জায়গাটা যখন তৈরি করা হবে তখন একটা তাদের তরফ থেকে বিদ্রোহ আসতে পারে, এবং সেই সময় সিনিয়র শিবিরটা অর্থাৎ মমতা শিবির তারা কিন্তু ময়দানে নামবে এবং ময়দানে নেমে বলবে যে ঠিক আছে, এইভাবে করা যেতে পারে না, তাদেরকে টিকিট দেওয়া হবে। এবং এই জায়গাটায় একটা যে কোনো আলোচনা হলে দুপক্ষ যখন দুটো জায়গায় থাকে তখন তাদেরকে একটা মধ্যবর্তী অবস্থানে আসতে হয়, এবং ওই যে সংখ্যাটা আছে 4 জন 5 জন সেটা বাড়িয়ে ম্যাক্সিমাম 8 জন 10 জন করা হবে। অর্থাৎ এই যে 22 জন সাংসদ তৃণমূল কংগ্রেসের জিতেছিল তার মধ্যে 8 থেকে 10 জন আবারও টিকিট পেতে চলেছেন, বাকি সব জায়গাতেই নতুন মুখ আসবে। এতে কি হবে, এরা দীর্ঘদিনের সাংসদ, যদি সেই এলাকাবাসীর কোনো রকম কোনো ক্ষোভ হয় তৃণমূল গিয়ে তাদেরকে বলবে যে দেখো এদের বিরুদ্ধে তো ক্ষোভ ছিল, এরা ভালো কাজ করতে পারছিল না, কারোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দল কিন্তু কড়া অবস্থান নিচ্ছে, দল এখনো সততার প্রতীক, এবং সেই জন্যই আমরা এই চেঞ্জগুলো করে দিয়েছি, আমরা নতুন মুখ নিয়ে এসেছি, আসলে সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, এদের দোষ ত্রুটিগুলো তোমরা দেখো না। এবং মানুষ যখন এই কথা শুনবে, যখন মুখ নতুন হবে, 2021-এ যেরকম ডিভিডেন্ড দিয়েছিল সেটা তৃণমূল কংগ্রেসকে, 2024-এও কি সেটা দেবে? সেই রকম একটা ছক, সেই রকম একটা পরিকল্পনা নিয়ে কিন্তু তৃণমূল শিবির এগোচ্ছিল। এখন মজার ব্যাপার হচ্ছে এর মাঝখানে দিল্লি কিন্তু পুরো জিনিসটা বুঝে গেছে এবং তারা একটা ভয়ঙ্কর পলিটিক্স খেলে দিয়েছে। কি পলিটিক্স? আপনারা দেখছেন যে বিগত বেশ কয়েকদিন ধরে সংসদে গিয়ে প্রতিবাদের নামে কার্যত সেটাকে মাছের বাজার করে দেওয়া হচ্ছে, সমস্ত সংসদীয় রীতিনীতি ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নজিরবিহীনভাবে সেটাকে সামাল দিতে কিন্তু স্পিকারকে সাসপেনশন করতে হচ্ছে। এবং আমরা এই জায়গায় দেখলাম যে প্রথমে 2-1 জন সাসপেনশন হলেন এবং তারপর কালকে সেই সংখ্যাটা বাড়তে শুরু করলো এবং সেখানে একটা বড় অংশের তৃণমূল সাংসদ রয়েছে। এইবার যারা এই সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন, যাদের সাসপেন্ড করা হচ্ছে, তারা কি ইমেজটা তুলে ধরছেন? তারা ইমেজটা তুলে ধরছেন তারা কতখানি বিজেপি বিরোধিতায় আন্তরিক, তারা তৃণমূল কংগ্রেসের প্রতি কতখানি আন্তরিক এবং বিজেপির সঙ্গে সামান্যতমও তাদের সংস্রব নেই, এবং তারা যে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদটা করছে সেই প্রতিবাদটাকে বিজেপি সামাল দিতে পারছে না, এই জন্যই তাদেরকে লোকসভায় মুখটা বন্ধ করার জন্য লোকসভা থেকে সাসপেন্ড করা হচ্ছে। এই বার্তাটা কিন্তু তারা তুলে দিচ্ছেন। এবং দেখুন, গতকাল তৃণমূলের 9 জন লোকসভার সাংসদ সাসপেন্ড হয়ে গেলেন, আজকে সেই তালিকায় নাম লেখাবার জন্য কিন্তু হুড়োহুড়ি পড়ে গেল। আজকেও সেখানে নতুন সাসপেনশন এলো এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায় তারা কিন্তু কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের সাংসদ, তারাও কিন্তু সাসপেনশনের আওতায় চলে এলেন। কেন এত সাসপেনশন নেওয়ার এত চেষ্টা ভিতর থেকে উঠে আসছে কেন? ব্যাপারটা বুঝুন, অঙ্কটা বুঝুন। এরা যখন স্থানীয় এলাকায় গিয়ে প্রচারটা করবেন যে দেখো আমরা কতখানি বিজেপিকে স্তব্ধ করে দিতে পেরেছি, বিজেপি আমাদের কতখানি ভয় পায়, যে কারণে আমাদেরকে এখান থেকে সরিয়ে তারা মুখটা বন্ধ করার জন্য সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। এবার এই যে খেলাটা বিজেপি খেলে দিল, এই জায়গাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের যে পরিকল্পনাটা ছিল সেটাই গেল ঘেঁটে। অর্থাৎ যারা বিজেপি বিরোধিতায় এতখানি আন্তরিক, যারা তৃণমূল অন্তঃপ্রাণ, যাদেরকে বিজেপি হ্যান্ডেল করতে পারছে না, সেই তাদেরকে টিকিট না দিয়ে তাদের মুখটা বদল করবে তৃণমূল কংগ্রেস। এইবার এতদিন একটা কি ধারণা ছিল যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তাঁর আশীর্বাদ যদি সঙ্গে না থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী জেতা কার্যত অসম্ভব। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির যেটা ভাবছিলেন, যেটা আইপ্যাকের ইনপুট ছিল বলে বাজারে চর্চা, যে কাউকে যদি টিকিট দেওয়া না হয় তাহলে কিন্তু তারা বিদ্রোহী অবস্থান নিতে পারবেন না। কেননা 2021-এর আগে তবু বিজেপির দিকে যাওয়ার দরজা খোলা ছিল, এখন এই অবস্থায় বিজেপির দিকে গেলে বিজেপি কতখানি অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে সন্দেহ আছে, এবং অ্যাকসেপ্ট করলেও সেখান থেকে টিকিট পাওয়া যাবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। কেননা বিজেপিরও এবার টিকিটের ভালো ডিমান্ড রয়েছে এবং বিজেপি কিন্তু তৃণমূল নয় যে গেলেই সেখানে পদ পাওয়া যাবে। যেমন একটা এক্সাম্পল আমরা দিই, জয়প্রকাশ মজুমদার বিজেপি থেকে তৃণমূলে গেলেন, সাথে সাথে তাকে সহসভাপতি করে দেওয়া হলো। কে এই জয়প্রকাশ মজুমদার? জীবনে কোনো পরিষদীয় রাজনীতিতে জিততে পারেননি এবং তৃণমূলে গিয়ে তৃণমূলের হয়ে তিনি প্রচার করবেন কি? উল্টে তাকে ডিফেন্ড করতে হচ্ছে সেই কচুবনের উড়ন্ত লুঙির লাথির যে গল্প, সেইটাকে ভাবুন একবার। তো সেইটা গিয়ে পেয়ে গেছে, কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই পদ পেয়েছে, এরকম উদাহরণ কি ভুরি ভুরি আছে? হ্যাঁ, বেশ কিছু এক্সেপশন আছে, যে কোনো জায়গাতেই সেই এক্সেপশন থাকে, কিন্তু 2021-এর পর তৃণমূল থেকে বিজেপিতে গেছে এবং গিয়েই বড় পদ পেয়ে গেছে। এই জায়গাটা কিন্তু এবারেও হবে না।
ফলে তারা জানেন যে বিজেপিতে যাওয়ার জায়গা নেই, তৃণমূলে না গেলে রাজনৈতিক জীবন এমনিতেই শেষ, এবং একবার যদি রাজনৈতিক ক্ষমতার অলিন্দের বাইরে চলে যেতে হয় তাহলে কিন্তু চাপটা আরও বাড়বে, মানুষ ভুলে যাবে, এবং তার পাশাপাশি তদন্ত এই সব জায়গাগুলো কিন্তু চেপে বসতে পারে। আর সেই জন্যই কিন্তু টিকিট হারাতে তারা কেউই চাইছেন না। এই জায়গাটাতেই মোদী সরকার কিন্তু খেলে দিয়েছে, এই জায়গাটাতেই কিন্তু বিজেপি খেলে দিয়েছে। তৃণমূলের এই যে সাংসদ, যাদেরকে সেইভাবে সংসদে কোনোদিন ভোকাল হতেই শোনা যায়নি, যাদের নামটা তাদের সংসদ এলাকার লোকই ভালো করে জানেন কিনা সন্দেহ আছে, তাদেরকে এই যে এক এক করে সাসপেন্ড করা হচ্ছে, তারা কিন্তু হাইলাইটেড হচ্ছেন মিডিয়ার কল্যাণে, এবং ওই টিকিট প্রত্যাশীর জায়গাটা তুমুল হয়ে যাচ্ছে। এবার প্রবলেমটা কি হবে? আইপ্যাক যে সার্ভে করেছে, যে স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে, তাদের মধ্যে একটা টিকিট প্রত্যাশা শুরু হয়েছে। এখন এদেরকেই যদি তৃণমূল কংগ্রেস টিকিট দেয় তাহলে ওই লবিটা তারা কিন্তু বসে যাবে, তারা কিন্তু বিরুদ্ধে খেলে দিতে পারে। আবার এরা এতখানি এখন স্ট্রং হয়ে গেল এই সাসপেনশনের পরে, মোদী বিরোধিতায়, বিজেপি বিরোধিতায় এবং তৃণমূলের প্রতি আন্তরিকতায় এই লবিকে যদি টিকিট দেওয়া না হয়, এরাও কিন্তু সেই জায়গায় বসে যেতে পারে, বিরোধীদের হেল্প করে দিতে পারে, এবং সেই জায়গায় যেটা হবে, ভোট ব্যাংকে কিন্তু স্প্লিট হয়ে যেতে পারে। অর্থাৎ তৃণমূলের যে ডেডিকেটেড ভোট ব্যাঙ্কটা হবে ভাবা হচ্ছে যে 46%, 48% তুলবে, যে কোনো একটা শিবির কিন্তু যদি বসে যায় সেখানে কিন্তু 6-8%-এর গ্যাপ হয়ে যাবে, এবং সেই 6-8%-এর গ্যাপটা যদি হয়, তার হাই চান্স আছে সেটা কিন্তু বিজেপির বাক্সে চলে যাওয়ার জন্য। এবং সেই জায়গা থেকে বিজেপি কিন্তু 38%-এ দাঁড়িয়ে আছে। তারা যদি 6-8% ভোট পায়, যদি 6%ও ভোট পায়, তারা পৌঁছে যাচ্ছে 44%-এ। আর তৃণমূল দাঁড়িয়ে আছে 48%-এ, তারা যদি 6% ভোট লুজ করে সেটা চলে আসছে 42%-এ। খুব অল্প মার্জিন, কিন্তু বিজেপি বার করে দেবে। এই যে জায়গাটা, এটাই কিন্তু রাজনীতি, এবং সেই ভয়ঙ্কর রাজনীতিটা, সেই ফাটাফাটি রাজনীতিটা কিন্তু বিজেপি শেষ বেলায় খেলে দিল। ফলে তৃণমূলের নির্বাচন সংক্রান্ত সমস্ত অঙ্ক ঘেটে ঘ, এবং এবারের নির্বাচনটা একটা মজার জায়গায় দাঁড়িয়ে আছে। বিজেপি যদি এই বাংলা থেকে 30টা আসন না পায়, তাহলে বাংলার রাজনীতি থেকে তাদের যে ইম্প্যাক্টের জায়গাটা আছে সেটা ক্রমশ কমতে থাকবে, ক্ষয়িষ্ণু হবে, এবং তারা কিন্তু হারিয়ে যাবে। এখন 30 আসন পেতে গেলে কি করতে হবে? 30 আসন পেতে গেলে তাদেরকে করতে হবে একটাই কাজ, তারা এই রাজ্যের দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াইয়ে যে কোনো রকম সেটিংয়ের জায়গা রাখেনি সেটা তাদের প্রুভ করতে হবে। এবং রাজনৈতিক মহল মনে করছে যে আপকিবার 400 পারের নাড়া লাগানো বিজেপি, সেই ব্যাপারে কোনো আন্তরিকতার খামতি লাগবে না। সত্যি ইডি সিবিআইয়ের চাপ বাড়বে, তদন্ত গতি বাড়বে, এবং অনেক ফেরেববাজকে জেলে যেতে হবে। অন্যদিকে তৃণমূলের অঙ্কটাও খুব সোজা। তারা যদি 30-32টা আসন লোকসভাতে না তুলতে পারে, তাহলে এই রাজ্যে যে দুর্নীতির আঙুলটা তাদের দিকে উঠছে এবং জনসমর্থন যে বিজেপির দিকে যাচ্ছে, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। নবান্নের সরকার টিকিয়ে রাখা কার্যত মুশকিল হয়ে যাচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেসকে ওই স্ট্র্যাটেজি নিতে হয়েছিল যে মুখ বদল করে 2021-এর মতো 2024-এও বাজিমাত করা হবে, কিন্তু সেই অঙ্ক কিন্তু ধরে ফেলেছে দিল্লি বিজেপি, এবং এই যে পাল্টা রাজনীতিটা করে দিল, এর অভিঘাত সামলানো কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। ফলে 2024-এর আগে এই রাজনৈতিক দড়ি টানাটানির টানটান লড়াইটা কিন্তু বেশ উপভোগ্য হচ্ছে, এবং এই জায়গা থেকে বলা যেতেই পারে অ্যাডভান্টেজ বিজেপি, অ্যাডভান্টেজ মোদি। সত্যিই কি পারবে বিজেপি সেই অ্যাডভান্টেজ অবস্থাটা ধরে রাখতে, তৃণমূলকে রাজনৈতিকভাবে একদম কোণঠাসা করে দিতে, নাকি এই রাজ্যে এখনও মমতা ম্যাজিকই চলে? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।